Welcome listeners to our podcast Life Abroad, যেখানে আমরা প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলি তাদের প্রবাস জীবনের অভিজ্ঞতা নিয়ে, কল্পনার ঊর্ধ্বে গিয়ে বাস্তবতা নিয়ে। আজকের এপিসোডে আমাদের সাথে উপস্থিত আছেন ফাতিমা মোস্তফা, যিনি একজন ফরেন স্টুডেন্ট হিসেবে এসেছিলেন কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করতে। পড়াশোনা শেষে বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আমরা কথা বলবো তার বাংলাদেশ থেকে ইউকে আসা, পড়াশোনা শেষে তার রেলেভেন্ট ফিল্ডে জব পাওয়া, এখানে জীবন এবং তার চ্যালেঞ্জেসগুলো নিয়ে। ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট ফাতিমা, হাউ আর ইউ? Very good. And how about you? Thank you for inviting me. Please share a bit about yourself for our listeners. So, আমি ফাতিমা, আমি লন্ডনে এসেছি 2023 আমার মাস্টার্স করার জন্য। এখন আমার মাস্টার্স শেষ হয়েছে গত বছর 2024-এ। এখন আপাতত আমি জব করছি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অ্যান্ড লন্ডনে কেন ফার্দার স্টাডির জন্য? মানুষজনের অনেক ইন্টারেস্টিং স্টোরিজ থাকে যে হ্যাঁ অনেক ড্রিম কান্ট্রি লন্ডন, বাট আনফর্চুনেটলি আমার সেরকম কিছু ছিল না যখন আমি স্টার্ট করেছি দ্য প্রসেসিং। আমার কাছে যখন আমি স্টার্ট করেছি তখন আমি চাচ্ছিলাম যে I just need to move somewhere abroad, not necessarily UK-তেই যেতে হবে, but যেখানে আর কি যাওয়াটা ইজিয়ার হবে, দ্যাট ওয়াজ মাই মেইন টার্গেট যখন আমি প্রসেসিং শুরু করতে যাচ্ছিলাম। তারপর আমি খোঁজা শুরু করলাম ঢাকাতে এজেন্সিস কোনটার কি বেটার হয়। তারাই আপনাকে ইউকে সাজেস্ট করেছিল? হ্যাঁ, তারা আমাকে ইউকে সাজেস্ট করেছিল আমার সিচুয়েশন দেখে, যে আমি অলরেডি আমার তখন ব্যাচেলারের পর প্রবাবলি 7 years অলরেডি কমপ্লিটেড, আমি তখন জব করছিলাম। সো সেগুলো কনসিডার করে তারা আমাকে যেই অফারটা করলো যে আমার জন্য লন্ডন বেটার হবে। অলসো আমার একটা বাজেট লিমিটেশনসও ছিল, সব কিছু কনসিডার করে তারা আমার জন্য লন্ডন না ইউকে অপশনটা আমার জন্য প্রেফার করলো। দেন হ্যাঁ, জাস্ট এটাতেই আমি প্রোগ্রেস করলাম অ্যান্ড এটাতেই হলো। দেশ থেকে ইউকেতে মুভ করার সময় আপনি কোনো চ্যালেঞ্জেস ফেস করেছিলেন কি আপনার ফ্যামিলি থেকে? কারণ আপনি একা একটা আমি চ্যালেঞ্জেস ফেস করাটা আসলে আমি মনে হয় না কোনো চ্যালেঞ্জ ফেস করছি ফ্যামিলি থেকে, বাট রেগুলার যেগুলো মানুষজন ফেস করে যে একটা দেশে মুভ করা, তো তখন হয়তো বা ফ্যামিলি ফার্স্টে একটু হেজিটেন্ট থাকে যে একা একা যাওয়াটা নিয়ে। সেটা নর্মালি যে কোনো দেশের জন্যই, নট নেসেসারিলি ইউকে। বাট ইউকে আসার আগে আমি একটু দেখতেছিলাম যে ইউকের সিচুয়েশন কীরকম। যখন আমার প্রসেসিং অলমোস্ট ফাইনালাইজ হয়ে যাচ্ছে, তখন যেটা আমি ইউকে গ্রুপসে দেখলাম, তখন সেটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং মনে হয়েছে যে সিচুয়েশন তো মনে হচ্ছে যে অত বেশি ভালো না ইন টার্মস অফ স্টুডেন্টসরা যেরকম লাইফ লিড করতেছে। তখন সেটা একটু আমার কাছে কিছুটা ভয়ঙ্কর লাগছিল সেসব কমিউনিকেশন দেখে গ্রুপের, যে অনেকেই জব পাচ্ছে না। ইভেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তাদের কাছ থেকে অনেক ফ্রাস্ট্রেশন পোস্ট দেখতেছিলাম। সো সেগুলো একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছিল যে হয়তো বা রিচ করার পরে আমাকে অনেক কিছু ফেস করা লাগবে। বাট ইয়া, ফ্যামিলি থেকে তেমন কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন হয়নি আমার। প্রসেসটা কত লম্বা ছিল, কত দিন লেগেছে? প্রসেসটা মোটামুটি 1 year প্লাস লেগেছে বলবো। হ্যাঁ, ফার্স্টে তো আইএলস থেকে শুরু করলাম, তারপরে রেজাল্ট নিয়ে এজেন্সিকে পাঠানো, দেন তারা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা শুরু করলো। তারপর আবার আমার হচ্ছে যে চয়েস ছিল যে আমি লন্ডনে পড়তে চাই, তো সেখান থেকে আমার জন্য ভার্সিটিও লিমিটেড হয়ে গেল। আমার যেহেতু গ্যাপ ছিল, অনেক বড় একটা গ্যাপ, এবং বাজেটের লিমিটেশনসও ছিল। সো এইগুলো করে আমার কয়েকটা ভার্সিটি সিলেক্ট করা হলো, দেন তারা প্রসেসিং শুরু করলো। সব কিছু মিলায় আমার তারপরে 1.5 year মতো লেগেছে। এখানের যত ব্যারিয়ার, স্ট্রাগল ছিল, চ্যালেঞ্জেস ছিল, ওভারকাম করে এখানে আসলেন। এখানের পরিস্থিতি আপনার জন্য কেমন হলো? চ্যালেঞ্জিং ছিল নাকি অনেক এক্সাইটিং ছিল? ফার্স্ট অফ অল, আমি কোনো অ্যাকোমোডেশনটা বুক করে আসি নাই এখানে আসার আগে, যেহেতু আমার ফ্রেন্ড ছিল
সো আমি তার বাসায় ওঠার প্ল্যান করে আসছিলাম, সো এটা মাথায় ছিল আমার। তারপরে যখন অ্যাকোমোডেশন খোঁজা শুরু করলাম তখন ওই ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি বুঝি নাই যে এত ডিফিকাল্ট হবে লন্ডনে অ্যাকোমোডেশন পাওয়াটা। সব কিছু মিলায় অবশ্যই অনেক বেশি ইজি হয়ে গেছে, মানে আমার কিছুটা কমফোর্টেবল হয়ে গেছে, এবং ফ্রেন্ড থাকাতে আমি একটু মোটামুটি কয়েকদিন একটু চিন্তামুক্তভাবে থাকতে পারছি। ইনিশিয়ালি অনেকের দেখা যায় যে এসে হোটেলে থাকা লাগে বা তারপরে খোঁজা লাগে অ্যাকোমোডেশন, কিন্তু আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সেটা ফেস করা লাগে নাই। অ্যান্ড তারপরে আমি হচ্ছে যে যদিও আমি আমার ফ্রেন্ড লন্ডনের একটু বাইরে ছিল, লাইক 30 মিনিটস ডিস্টেন্সে, তো আমাকে ওইখান থেকে এসে অ্যাকোমোডেশন খোঁজার টাইমে আবার প্রতিদিন আসা লাগতো। সো আমার 5-6 ডেজের মতো লেগেছে অ্যাকোমোডেশন খুঁজে বের করতে। আমার এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, ডেইলি একটু ফ্রাস্ট্রেটেড লাগতো যে অ্যাকোমোডেশন পাচ্ছি না, সব কিছু পছন্দ মতো ভার্সিটির কাছাকাছি খুঁজছিলাম, তারপর হচ্ছে যে ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন মেনটেন করে এরকম একটা বাসা খুঁজছিলাম। তো সব কিছু মিলায় আমার অনেক অনেক এফোর্ট দেওয়া লাগছে এবং অনেকগুলো হাউস ভিউইং করছি। এরকম করে মোটামুটি দেখা গেছে যে লাস্টে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম। পরে আমি হচ্ছে যে আরেকটা জিনিস করলাম যেটা আমার মনে হয়েছে যে এটা একটু, কারণ কয়েকটা হাউস ভিজিটিংয়ে যাওয়ার পর আমার কাছে ব্যাপারগুলো একটু শেডি লাগতেছিল। মনে হচ্ছিল যে না, আই ডোন্ট নো দ্য ল্যান্ডলর্ড কেমন বিহেভ করতেছে, আমার কাছে এগুলো একটু শেডি লাগতেছিল ফার্স্টে। সো আমি ঠিক করছি যে টু মেক ইট মোর অথেন্টিক আমি একটা অ্যাপে গেছি, স্পেয়ার রুম, অ্যান্ড আমি ওইখানের প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নিয়েছি। যেহেতু আমি ইনিশিয়াল আমার অ্যাকোমোডেশন খোঁজাটা শুরু করতেছিলাম তখন, তো আমি চাই নাই যে কোনো স্ক্যামারের সিচুয়েশনে পড়ি। সো আমি এটা ভেবে আমি ভাবলাম যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে হয়তো এটা ফিল্টার আউট করবে আমার জন্য যে সার্টেন গ্রুপ অফ পিপল থেকে আমি হাউসগুলো দেখতে পাবো জাস্ট। সো হ্যাঁ, এটা অনেক এটা ভালো একটা ডিসিশন ছিল ওই ক্ষেত্রে আমার জন্য, কারণ আমি এটা নেওয়ার উইদিন 1 ডে মধ্যে আমি আমার এখনকার যে অ্যাকোমোডেশন আমি সেটা পেয়ে গেছিলাম। অ্যান্ড আমি খুবই হ্যাপি এটা নিয়ে। এটাতে আমি এই দেশে আসার পরে 2023 এখন পর্যন্ত আমি এখানে আসি ইন 2025। হ্যাঁ, এই দেশে আসলে অ্যাকোমোডেশনটা পাওয়াটা খুবই কঠিন ব্যাপার। সো এখানে আসলেন, অ্যাকোমোডেশন পাওয়ার পর সেটেল হলেন, তারপরে চ্যালেঞ্জ জব পাওয়াটা এখানে জানি আমরা যে অনেক কঠিন একটা ব্যাপার। ফার্স্ট জব পাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন? কিভাবে ফার্স্ট জবটা পেলেন? খুবই ডিফিকাল্ট। আমি সবাইকে জিজ্ঞেস করতাম যে তারা কিভাবে জব পেয়েছে এখানে আসার পরে। তো সবাই আমাকে সাজেস্ট করতো যে ইন্ডিডে অ্যাপ্লাই করো, এবং লাইক হান্ড্রেডস অফ অ্যাপ্লাই করতাম। কেউ কিছু রেস্টুরেন্টে অথবা সিমিলার প্লেসেসে, লাইক আদার শপে। তারপরে আমি তাদেরকেও বললাম যে যদি তাদের কোনো ওপেনিং থাকে যেন আমাকে রেফার করে। তারপর আমি সেটা করে আমি একটা জবে ঢুকছিলাম, যেটা আমার ফ্রেন্ড সেখানে ছিল, তো সে আমাকে রেফার করছিল। তো সেটা আমার ফার্স্ট জব ছিল। বাট ওইটা আমার জন্য ডিস্টেন্স ওয়াইজ আমার জন্য খুবই টাফ হয়ে যাচ্ছিল, এবং আমার কাছে জবটা অত পছন্দও ছিল না, যেহেতু একটা রেস্টুরেন্টের জব ছিল এটা, অ্যান্ড খুবই টাফ ছিল আমার জন্য। পরে আমি আমার বাসার আশেপাশেও খোঁজা শুরু করলাম, যেহেতু আমি রেসপন্স পাচ্ছিলাম না ইন্ডিয়া থেকে। সো আমি যেগুলোতে দেখলাম যে অ্যাভেলেবিলিটি আছে, তারা হায়ারিং করতেছে, আমি সেই সব রেস্টুরেন্ট শপ অথবা ক্যাফেতে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম যে তারা কি নিতে চাচ্ছে কিনা কোনো নিউ হায়ার। এরকম করে আমার কাছে একটা ক্যাফে খুবই পছন্দ হচ্ছিল আমার এলাকায়, সেটা 10-15 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স অ্যারাউন্ড। তো সেখানে আমি গিয়েছিলাম, তো তারা আমাকে বললো যে হ্যাঁ তারা হায়ার করবে। তো এটা আমার কাছে খুবই হেল্পফুল হবে যদি তারা আমাকে হায়ার করে অ্যাট দ্যাট মোমেন্ট, যেহেতু আমি খুবই একটা 2 hours ডিস্টেন্সের একটা জব করতেছিলাম অ্যাট দ্যাট মোমেন্ট। তো আমি তাদের কাছে ফার্স্ট টাইম তারা আমাকে বলছে যে হ্যাঁ তারা হায়ার করবে, বাট দে ডিডন্ট গিভ মি এনি অ্যাসুরেন্স। তো আমি পরে তাদের কাছে আবার আপডেট নিতে গেলাম। সো আফটার মেবি 2-3 days পরে তারা আমাকে বললো যে হ্যাঁ ম্যানেজারের সাথে কথা বলাই দিবে। অ্যাট দ্যাট মোমেন্ট ম্যানেজার প্রবাবলি হলিডেতে ছিল, বাট আমি যতক্ষণ পর্যন্ত না কোনো পজিটিভ ফিডব্যাক পাচ্ছিলাম, আমি প্রায় 2-3 দিন পর যাচ্ছিলাম টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য সিচুয়েশন ইজ, অ্যান্ড কোনো প্রোগ্রেস হচ্ছে কিনা অথবা ম্যানেজার আসছে কিনা। পরে
মেবি ইট টুক মি অ্যারাউন্ড আ মান্থ আমি লেগে থাকলাম, যেহেতু আমার জব সুইচ করাটা খুবই প্রয়োজন ছিল, আমি চাচ্ছিলাম না এত দূরে ট্রাভেল করে যেতে। তখন আমি তারপরে উইদিন আ মান্থ আমি ওই ক্যাফেতেই পরে ম্যানেজ করলাম একটা জব। ম্যানেজারের সাথে আমার কথা হলো, দেন I was really happy at that moment because আমার যেখানে আমি প্রিভিয়াসটা ফার্স্ট ওয়ানটা করছিলাম around 2 hours distance, and এটা আমার just 15 minutes walking distance, এটা আমার কাছে খুবই হেল্পফুল ছিল। অ্যান্ড ক্যাফেটা আর্লি মর্নিংয়ে আমার কাজে যেতে হতো, সো রেস্ট অফ দ্য ডে আমার জন্য মানে আমি আমার পড়াশোনা করতে পারতাম আর অন্য যে কোনো কাজ করতে পারতাম। সো yeah, that was my beginning journey like in the career here. মেইন পারপাস যেটা এখানে আসার, লন্ডনে আসার জন্য, সেটা হলো আপনার স্টাডিজ নিয়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন? যে এক্সপেকটেশন নিয়ে আসছিলেন সেরকমই এখানে স্টাডি কোয়ালিটি, বা আপনি তো পড়াশোনা বাংলাদেশেও করেছেন, বাংলাদেশের পড়াশোনার সাথে ইউকের এডুকেশন সিস্টেমের কি ডিফারেন্স আপনি দেখতে পান? এখানকার পড়াশোনা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, কারণ আমাদের অ্যাসেসমেন্ট যেগুলো ছিল সেগুলো মোস্টলি either group projects or group presentation related ছিল। আমাদের only probably একটা কোর্সের একবার জাস্ট ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট ছিল, যেটা আর কি মুখস্থ করে যে দেওয়া লাগছে লাইক 20 minutes অ্যারাউন্ড, সেটা ছিল। আর মোস্ট অফ দ্য প্রজেক্ট ছিল গ্রুপ প্রজেক্ট অ্যান্ড অর ইদার আমাদেরকে জাস্ট বাসায় এসে কোনো রিসার্চ করে সে প্রজেক্টটা সাবমিট করা লাগছে। সো এখানে আমাদের পুরো মাস্টার্স জার্নিতে কখনো এরকম হয় নাই যে আমাদেরকে পড়া মুখস্থ করে যে এক্সামে বসতে হচ্ছে এবং দিতে হচ্ছে পরীক্ষা কিছু না দেখে, এরকম কখনো হয়নি, উইচ ওয়াজ রিয়েলি সারপ্রাইজিং ফর মি, যে আমি এক্সপেক্ট করিনি যে আমাকে এই স্টুডেন্ট লাইফে জাস্ট গ্রুপ প্রজেক্ট, গ্রুপ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রজেক্ট করে আমার পুরোটা মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। ইট ওয়াজ রিয়েলি নাইস, আমার কাছে ব্যাপারটা মজাও লাগছে, আবার হচ্ছে যে লাইক ইট ওয়াজ রিয়েলি ইজি, আমার কাছে অত টাফ মনে হয় না মাস্টার্স স্টাডিটা এখানে। সহজ ভাষায় বলা যায় মেইন ডিফারেন্সটা হলো যে এইখানে পড়াশোনা মোর প্র্যাকটিক্যাল, তাই তো? মোর প্র্যাকটিক্যাল, মোর গ্রুপ ইনভলভড অ্যান্ড নাথিং লাইক ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন। হ্যাঁ আছে, আমাদের থিসিস একা করতে হয়েছে, প্রজেক্ট একা করতে হয়েছে, বাট মোস্টলি গ্রুপ অ্যাসেসমেন্টসটাই এখানে হয় মাস্টার্স আমাদের জন্য। ইউনিভার্সিটির যে এনভায়রনমেন্ট, মেকিং ফ্রেন্ডস অ্যান্ড বিং কানেক্টেড উইথ টিচার্স অ্যান্ড অল, এই এক্সপিরিয়েন্সটা কেমন এখানে? এখানে সবাই কি ওয়েলকামিং, আর সবাই ইগনোর করে, অ্যাভয়েড করে, এমন কিছু ইজিলি অ্যাকসেপ্ট করে কিনা, টলারেন্ট কিনা, এটা আপনার এক্সপিরিয়েন্স কেমন? এটা ডিপেন্ড করবে আপনি কিরকম ভাবে অ্যাপ্রোচ করছেন তার উপরও অ্যাজ ওয়েল। লাইক ইফ ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড ইউ অ্যাপ্রোচ কনফিডেন্টলি টুয়ার্ডস ইউর classmates or teachers, they will definitely be cooperative with you, and also তারা হচ্ছে যে আপনার টিচাররা সবসময় আপনার জন্য, তারা হেল্প করার জন্য সবসময় রেডি থাকে। ইভেন ইফ ইউ ওয়ান্ট টু লাইক পার্সোনালি ইমেল দেম, তারা সেটা রিপ্লাইও দিবে, যেটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই আনইউজুয়াল, যে আপনি কোনো প্রফেসরকে নিজে পার্সোনালি ইমেল করতেছেন এবং তারা সাথে সাথে সেটা রেসপন্সও করতেছে। অ্যান্ড এটা অনেকে দেখা যায় করতে চায় না, তারা নিজেরা কনফিডেন্ট ফিল করে না, বাট ইউ হ্যাভ টু বি প্রেজেন্ট অ্যান্ড শো আপ ইউর সেলফ অ্যান্ড বি কনফিডেন্ট অ্যাবাউট ইট, যদি আপনি ইন্টারাকশনটা বাড়াতে চান টিচারদের সাথে। দ্যাটস রিয়েলি আপ টু ইউ। আর হচ্ছে যে ফ্রেন্ডদের ব্যাপারেও আপনাকে, অনেকে থাকবে সবাই খুব অ্যাপ্রোচেবল হবে তাও না, বাট হচ্ছে যে নিজের কাইন্ড অফ গ্রুপ অফ পিপল খুঁজে নেওয়া যায়, যেহেতু গ্রুপ প্রজেক্ট করতে হবে আপনাকে সেভাবে মানুষজন চুজ করে নিতে হবে যে আপনার কার সাথে ঠিক মতো যাবে এবং কারা আপনার জন্য হেল্পফুল হবে ইন টার্মস অফ ক্রিয়েটিং দোজ অ্যাসাইনমেন্টস অ্যান্ড এভরিথিং। সো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে ইনিশিয়াল যেই গ্রুপটা বিল্ড হয় সেটাই লাস্ট করে টিল দ্য এন্ড অফ দ্য কোর্স। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার কার সাথে গ্রুপ বিল্ড করতেছেন ফার্স্ট প্রজেক্টের জন্য, অ্যান্ড সেই গোলগুলো অ্যালাইন থাকে কিনা। অনেকে দেখা যায় যে এখানে আসার পরে কিছু কিছু মানুষ থাকে তারা স্টাডিটাকে অত ভ্যালিউ না দিয়ে তারা হচ্ছে যে অনেক কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ে, দেখা যায় তাদের ক্ষেত্রে প্রজেক্টগুলোতে অতটা টাইম দেওয়া পসিবল হয় না, তখন
গ্রুপের আদার মেম্বারদের জন্য সেটা ডিফিকাল্ট হয়ে যায় টু ম্যানেজ অল দিস বাই দেমসেলভস, যেহেতু তারা টাইম দিতে পারছে না, তো কাভার করতে হয় অন্যান্য মেম্বারদেরকেও। সো এই ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনা করে দেখা লাগে যখন গ্রুপ ফর্ম করতে হয়। অ্যান্ড ফ্রেম তো এখান থেকেই ফর্ম হয়, যেখানে আপনি যেই গ্রুপটা বিল্ড করতেছেন আপনাকে সেভাবে মানুষজন চুজ করে নিতে হবে যে আপনার কার সাথে ঠিক মতো যাবে এবং কারা আপনার জন্য হেল্পফুল হবে ইন টার্মস অফ ক্রিয়েটিং দোজ অ্যাসাইনমেন্টস অ্যান্ড এভরিথিং। সো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে ইনিশিয়াল যেই গ্রুপটা বিল্ড হয় সেটাই লাস্ট করে টিল দ্য এন্ড অফ দ্য কোর্স। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার কার সাথে গ্রুপ বিল্ড করতেছেন ফার্স্ট প্রজেক্টের জন্য, অ্যান্ড সেই গোলগুলো অ্যালাইন থাকে কিনা। অনেকে দেখা যায় যে এখানে আসার পরে কিছু কিছু মানুষ থাকে তারা স্টাডিটাকে অত ভ্যালিউ না দিয়ে তারা হচ্ছে যে অনেক কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ে। দেখা যায় তাদের ক্ষেত্রে প্রজেক্টগুলোতে অতটা টাইম দেওয়া পসিবল হয় না, তখন গ্রুপের আদার মেম্বারদের জন্য সেটা ডিফিকাল্ট হয়ে যায় টু ম্যানেজ অল দিস বাই দেমসেলভস, যেহেতু তারা টাইম দিতে পারছে না, তো কাভার করতে হয় অন্যান্য মেম্বারদেরকেও। সো এই ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনা করে দেখা লাগে যখন গ্রুপ ফর্ম করতে হয়। অ্যান্ড ফ্রেম তো এখান থেকেই ফর্ম হয়, যেখানে আপনি যেই গ্রুপটা বিল্ড করতেছেন। এখানে আসার পর যখন সোসাইটিতে সব ফ্রেন্ডসদের সাথে বা টিচারদের সাথে মেশা শুরু করলেন, কোনো কালচারাল ডিফারেন্স কি এটাতে কোনো সমস্যা করছে? আপনি এক কালচার থেকে আসছেন, তারা ভিন্ন কোনো কালচার থেকে আসছে। এটা কি কখনো ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বা একজন আরেকজনের প্রতি অ্যাপ্রোচের ক্ষেত্রে? এটা আমাদের যেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদের মধ্যে ব্যারিয়ারটা খুব একটা বেশি ছিল না, কারণ দেখা গেছে এখানে হচ্ছে যে 70% অফ দ্য স্টুডেন্টস আমাদের ক্লাসের ছিল পাকিস্তানি। সো মোস্ট অফ দেম আর হচ্ছে যে ইন্ডিয়ান। সো মোস্ট অফ দেম ওয়ার সাউথ এশিয়ান পিপল। তাদের সাথে খুব একটা ব্যারিয়ার ডিফারেন্স ছিল না। কিন্তু টিচারদের সাথে টিচার আমাদেরকে সব এক ক্যাটাগরি হিসেবেই দেখতো, যেহেতু আমরা মোস্ট অফ দেম পাকিস্তানি, ইন্ডিয়ান, অ্যান্ড আমি আমি একমাত্র ছিলাম বাংলাদেশে আমাদের ক্লাসে। তো তাদের কাছ থেকে মাঝে মাঝে কিছু কিছু এক্সপ্রেশন এসেছে যেগুলো আর কি মনে হয়েছে যে কিছুটা রেস ইন্ডিকেট করা এক্সপ্রেশন, যেগুলো আর কি হয়তো বা ডিরেক্টলি তারা কিছু বলে না, বাট তারা এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রতি খুব একটা সবসময় যে ফ্রেন্ডলি থাকে সেটাও না। কিছু কিছু টিচার থাকে সব সময় সবাই ফ্রেন্ডলি থাকে তাও না, কিছু কিছু টিচার থেকে এরকম এক্সপ্রেশনটা আনএক্সপেক্টেড থাকে, তো সেটা কিছুটা হার্টফুল হয় মাঝে মাঝে। তো আমাদের যেমন প্রোগ্রাম কোঅর্ডিনেটর হি ওয়াজ কাইন্ড অফ রুড সামটাইমস, অ্যান্ড এরকম করে কিছু একটা নর্মাল এক্সপ্রেশনেও সে খুব রুডলি দিত আমার কাছে, যেটা আর কি মনে হয়েছিল যে কিছুটা রেস ইন্ডিকেট করা কমেন্টও সে করতো। সো ইয়া, এগুলা থাকে কিছুটা, বাট এগুলার যদি আমরা কেয়ার করি তখন আবার একটু ডিফিকাল্ট হয়ে যাবে টু লিভ উইথ দ্যাট, বিকজ আমাদেরকে I tend to see the most of the positivities. Like other teachers যারা ছিল তারা সবাই ফ্রেন্ডলি ছিল, সো জাস্ট একজনের জন্য আমি বলবো না যে I had to face difficulty, so I just had to ignore that situation. যদি ইউনিভার্সিটির বাইরে এসে বা ফ্রেন্ড সার্কেলের বাইরে এসেও বলি, মানে অ্যাজ এ হোল সোসাইটি ইউকেতে আপনার এরকম কোনো কালচারাল শক পেয়েছেন কিনা, যেটা আপনার কাছে খুবই শকিং মনে হয়েছে আপনার কাছে, যেটা আপনি এক্সপেক্ট করেননি, আনএক্সপেক্টেড? হ্যাঁ, এরকম অনেক কিছু আনএক্সপেক্টেড ছিল, বাট শকিংলি আনএক্সপেক্টেড ছিল কি সেটা আমি একটু চিন্তা করতেছি। আপনি এখানে আসার পরে কতটুক ইউকের কালচার অ্যাডাপ্ট করতে পেরেছেন, বা এটা কি নেসেসারি এখানে এসে এখানের কালচার ট্রেডিশন রীতিনীতি অনুযায়ী চলা, বা কতটুক নেসেসারি এটা? কালচার অ্যাডাপ্ট করে চলতে হবে এরকম আমার কখনো মনে হয় নাই, কারণ দেখা গেছে বাংলাদেশে যখন ছিলাম সেখানকার কালচারও যে খুব একটা অ্যাডাপ্ট করে চলতে পারছে এরকমও না। সো এক একজনের কাছে কালচারের ডেফিনেশন এক এক রকম, এক একজনের লাইফস্টাইল এক এক রকম থাকে। তো আমার মেইন গোলটা ছিল আমি যখন ইউকেতে আসি যে আই জাস্ট ওয়ান্ট টু লিভ হাউ আই ওয়ান্ট টু লিভ মাই লাইফ। তো বাংলাদেশে অনেক কিছুরই লিমিটেশনস ছিল অনেক, তো সেগুলা থেকে ফ্রি হওয়াটা এটা একটা আমার ইচ্ছা ছিল যে আমি লাইক ইউকেতে তো আমাকে সেভাবে কোনো কিছু রেস্ট্রিকশনস এর মধ্যে রাখা লাগবে না যে আমি রাতের বেলা কয়টায় বাসা আসতেছি বা কোথায় যাচ্ছি। সো এই দিকগুলো
যদি কনসিডার করি আমার কাছে তখন আমার কাছে মনে হয়েছিল যে না, দিস ইজ আ গুড কালচার। লাইক এখানে আমার কখনো চিন্তা করতে হচ্ছে না যে আমি বাইরে যদি রাতে থাকিও তখন বাসায় আসলে তখন কি সমস্যা হতে পারে, রাস্তার মধ্যে কোনো সমস্যা হতে পারে কিনা, এইসব ব্যাপারগুলা। লাইক আই ফিল সেফ। এখানে রাতের বেলা চলাচল করা একটা মেয়ের পক্ষে কতটা সেফ আপনি মনে করেন? এটা ভ্যারি করে এরিয়া টু এরিয়া, যেটা আর কি সব কান্ট্রিতেই করে মোর অর লেস। তো কিছু কিছু এরিয়া থাকে সেগুলো সবাই জানে, উইচ ইজ নট মাচ সেফ টু লাইক ট্রাভেল অ্যাট নাইট। তো কিন্তু আমার এরিয়াতে আমি মোটামুটি সবসময় সেফই ফিল করছি, আমার কাছে কোনো ট্রাবল মনে হয় নাই। বাট মোস্টলি যেসব এরিয়াগুলোতে দেখা যায় যে জায়গায় পাব থাকে অথবা স্টোর ওভারনাইট ওপেন থাকে বা লেট নাইট ওপেন থাকে, সেই সব জায়গায় কিছু সিচুয়েশন ফেস করা লাগে মাঝে মাঝে। সো আই টেন টু অ্যাভয়েড দোজ এরিয়াস যেখানে মানুষজন ড্রাঙ্ক হয়ে থাকে, তখন আবার উল্টাপাল্টা কিছু হতে পারে। আর হ্যাঁ, এই ব্যাপারগুলো আর কি মাথায় রেখে চলা লাগে সব জায়গায়। আর পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু এখানে খুবই ভালো সিস্টেম আছে, রাতের বেলা সবসময় বাস চলতে থাকে, তো বাসে করে চলে আসাটা এটাও আনসেফ মনে হয় নাই কখনো। আর এই পর্যন্ত আপনি কয়টা দেশে ঘুরেছেন? আমি এই পর্যন্ত এখানে আসার পরে নাকি সব মানে আপনার হোল লাইফে? সৌদি আরবে ছিলাম ছোটবেলায়, তারপর বাংলাদেশ থেকে ফার্স্টে গিয়েছি আমি নেপালে, তারপরে ইন্ডিয়া, তারপর আসলাম ইউকেতে। ইউকে থেকে আমি গিয়েছিলাম উইদিন ইউকেতেও ঘুরলামই। তারপর ইউকে থেকে গিয়েছিলাম আলবেনিয়া, মন্টেনেগ্রো, মরক্কো। এই কান্ট্রি যেগুলোর মধ্যে আপনি ঘুরেছেন সেগুলোর মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি মনে হয়েছে যে মেয়েদের জন্য সেফ, আর কোনটা মনে হচ্ছে যে মেয়েদের একা ঘোরার জন্য আনসেফ, এবং কেন? সব কান্ট্রিতেই সেফ আনসেফ ব্যাপারগুলো থাকে, এটা নর্মাল। বাট সবচেয়ে বেশি আনসেফ যদি বলে থাকি কোনো কান্ট্রিতে লেগেছে কিনা, আমি বলবো ইন্ডিয়া। ইন্ডিয়ার যেহেতু অনেক নিউজ পড়েছিলাম, অনেক নেগেটিভ নিউজেস, তারপরে যাওয়ার পরে খালি একটা মনে হতো আতঙ্কে আছি, কিছু না কিছু হবে। রাতের বেলা ট্রাভেল করাটা, অটোতে উঠাটা, তো একা একা ট্রাভেল করাটা খুবই সবসময় আতঙ্কের মধ্যে থাকতাম, এরকম মনে হতো। তো আমি চেষ্টা করেছি যে সিকিউর ভাবে ট্রাভেল করা, মোস্টলি যে জাস্ট প্রাইভেটলি কার কল করা অথবা পাবলিক ট্রান্সপোর্ট, রাস্তার অটো টোটো এগুলো অ্যাভয়েড করে চলা। নেপাল আমার কাছে খুব মোটামুটি সেফ লেগেছিল। আমি যখন পোখরা দিয়ে যাচ্ছিলাম, লাইক ওটা খুবই হ্যাপেনিং একটা প্লেস, ওভারনাইট অনেক ওপেন থাকে ক্লাব টাব, তো ওইটা মনে হয়েছে যে সবসময় একটা হ্যাপনিং একটা সিটি। সো ওইটা আমার কাছে খুবই সেফ লাগছে। তো আমি বলবো যে মোস্টলি যেসব এরিয়াগুলো একটু টুরিস্টি অ্যান্ড অনেক টুরিস্ট যায়, ওগুলা কাইন্ড অফ সেফ প্লেস বলা যায় মেয়েদের জন্য, ট্রাভেলের জন্য, যারা একা একা ট্রাভেল করতেছে। একটু অফবিট প্লেসেসগুলা তখন একটু ভেবে চিনতে ট্রাভেল করা লাগে, অনেক কিছু চিন্তা করা লাগে যে বেশি রাত হয়ে গেলে ট্রান্সপোর্টেশন পাবো কিনা বা কিভাবে ব্যাক করবো হোটেলে। সো এইগুলো একটু মাথায় রেখে চলাফেরা করা লাগে সবসময়। সবাই বলে মরক্কোতেও অনেক হ্যারাসমেন্টের সিচুয়েশন ফেস করছে অনেকেই। আমি ওইখানে ভিজিট করার আগে পড়ছিলাম কিছু রেডিট পোস্ট, কিন্তু আমি সেরকম কোনো সিচুয়েশন ফেস করি নাই। তো আলবেনিয়া যাওয়ার আগে এরকম আমি অনেক নেগেটিভিটি শুনছি যে ওখানে তো অনেক মাফিয়ারা থাকে, এসব স্মাগলিং হয় হ্যান ত্যান। বাট এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর যে আপনি কোথায় ট্রাভেল করতেছেন, এবং লাইক মোস্টলি তো আমরা টুরিস্টি প্লেসেসেই ট্রাভেল করি, তো এখানে এরকম সিচুয়েশনস খুব একটা হয় না, আমি ফেস করি নাই লাকিলি, আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশে যদিও মেন্টাল হেলথ নিয়ে এত আলাপ আলোচনা হয় না, কিন্তু অন্য একটা দেশে মুভ করার বা বাংলাদেশ থেকে অ্যাব্রড মুভ করার আপনার মেন্টাল হেলথ কতটা এফেক্ট করেছিল, বা এটা আপনি ইন টার্মস অফ স্ট্রেস, লোনলিনেস, এগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন, বা এটার জন্য আপনি কোথাও ইউনিভার্সিটি বা কাজ কোথাও থেকে বা ফ্রেন্ডসদের থেকে
কোনো সাপোর্ট পেয়েছেন? কারণ অনেকে বলে যে বিদেশে কেউ কারো না, সবাই সবার মতো ব্যস্ত থাকে। সবকিছু নিজের করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার মেন্টাল হেলথটা কিভাবে আপনি ম্যানেজ করেছেন? ইয়া মেন্টাল হেলথ হচ্ছে যে জিনিস যেটা টেক কেয়ার না করলে এটা যে কোনো সিচুয়েশনেই ডিগ্রেড হইতে থাকবে। এটা বাংলাদেশে থাকলেও মানুষজনের সিচুয়েশন ফেস করতে হয় যদি না তারা প্রপার টেক কেয়ার করে। সো এখন আমি জানতাম আমার লাইক টু ওভারকাম দোজ চ্যালেঞ্জেস আমাকে নিজেকে স্ট্রং রাখতে হবে। অ্যান্ড ইন টার্মস অফ কিপিং মাই সেলফ স্ট্রং আমি যা যা করতে পছন্দ করতাম আমি সেরকম কমিউনিটি খুঁজে বের করছি। যেরকম আমি হচ্ছে যে উইমেন্স সার্কেল এসব জয়েন করতাম অ্যান্ড ওদের সাথে শেয়ার করতাম, কমিউনিকেট করতাম। তো ওইখানেও অনেকটা কোনো স্ট্রেস রিলিভিং এর জন্য কাজ করতো অনেকটা সেই সেশনগুলা। তো আমি এরকম কমিউনিটি বেসড ইভেন্টগুলোতে যেতাম টু শেয়ার হাউ মাই লাইফ ইজ গোয়িং থ্রু। অ্যান্ড ওখানে আর হচ্ছে যে রেগুলারলি অ্যাক্টিভ থাকা, যেটা আর কি খুবই ইম্পর্ট্যান্ট সবার জন্য, সব দেশের মানুষের জন্যই। আপনি কি এখনো হোমসিক ফিল করেন, যেহেতু পরিবার থেকে অনেক দিন ধরেই আপনি দূরে আছেন? আমি লাস্ট ইয়ারেই আমি ভিজিট করে আসলাম বাংলাদেশ। তো হচ্ছে যে রেগুলার কমিউনিকেশন হচ্ছে, ভিডিও কল হচ্ছে, and আমি রেগুলারলি প্রতিদিনই তাদের কাছে ছবি পাঠাচ্ছি, তারা আমাকে ছবি পাঠাচ্ছি। সো এভাবে আমরা কমিউনিকেশন কন্টিনিউ করতেছি। সো এভরি লাইফ ইভেন্টস তারা আপডেট পাচ্ছে, আমি তাদের কাছ থেকে আপডেট পাচ্ছি। সো অলদো আমরা মাইলস অ্যাপার্ট, তারপরেও আমাদের কমিউনিকেশন আরও মোটামুটি রেগুলার হচ্ছে বাংলাদেশে থাকতে, যেটা মনে হয় হতো না এত ফ্রিকুয়েন্টলি। বাট এখানে আমরা সেভাবে মানে মোটামুটি ভালোই কানেক্টেড থাকতে পারতেছি। বাট অ্যান্ড বাংলাদেশের যাওয়ার ব্যাপারটা ইচ্ছা করে, কিন্তু হচ্ছে যে যখন আবার চিন্তা করি অল দোজ ইস্যুস যেগুলো আর কি ছেড়ে এখানে আসছিলাম, যেগুলো মোস্টলি বার্ডেন ছিল, যে ট্রাফিক অ্যান্ড দ্য ওয়েদার কন্ডিশন সব কিছু মিলায়, অ্যান্ড দ্য পিপল, কত রকমের ঝামেলা হয় রাস্তায় বের হলেই কোনো না কোনো গ্যাঞ্জামের সিচুয়েশনে পড়া লাগতেছে। সো এইসব যখন আবার চিন্তায় আসে তখন আবার মনে হয় যে না, এটা বেটার এখানে আসি, এটাই বেটার আসছে। তো হ্যাঁ, ফ্যামিলিকে মিস করা হয়, সেটা একটা প্রবলেম। তাদেরকে ভিজিট করতে হতে বাংলাদেশে যাওয়াই লাগবে। অ্যান্ড বাংলাদেশকেও মিস করা হয়, কিন্তু এইসব সিচুয়েশনটা আর কি জন্য ঝামেলার মনে হয়, এটাই। আচ্ছা, একটা প্রশ্ন করি। অনেকেই বলে যে যখন আপনি বিদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে ইমিগ্রেশন ক্রস করবেন, তখন আর জীবন এক থাকে না। আপনার এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? ইমিগ্রেশন ক্রস করার পরে হ্যাঁ, জীবন তো এক থাকে না। এটা তো নতুন জীবন শুরু হলো, নতুন একটা লাইফ শুরু হচ্ছে। এটা পুরোটাই নতুন একটা লাইফ। আমি যা যা করতাম না, অনেক কিছুই এখন করা হচ্ছে। একা থাকি নাই কখনো, একা থাকা হচ্ছে, বাসা খোঁজা লাগতেছে নিজের, যেটা কখনো করিনি। মানে সবকিছুই বলা যায় নতুন করে একটা জীবন শুরু করা। অবশ্যই একটা কান্ট্রিতে আসছি যেখানে খুবই অপরিচিত একটা কান্ট্রি, যে আমরা ইন্ডিয়া নেপাল গেছি, যেটা আমাদের ওই সাউথ এশিয়ান কন্টিনেন্টের ওইখানেই পড়ে। তো বাট এখানে আসাটা, এখানে কালচার সবকিছু মিলায়, আর এখানে যেহেতু আমাদের সবকিছু একাই করা লাগে, এই ব্যাপারগুলা সবকিছুই নতুন আমার। ইভেন বলা যায় যে বাসার জন্য, কিচেনের জন্য জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে সব পুরাটা গুছানো, একটা লাইফ গুছানো, এটা পুরো নতুন করে শুরু হয় পার্সনের জন্য। আপনি তো বললেন রিসেন্টলি আপনি দেশে গিয়েছিলেন, দেশ থেকে আসলেন। আপনি যখন আবার দেশে গেলেন, আপনার মানে ফিলিং কেমন হলো? যে আপনার সেই পরিচিত শহর, পরিচিত আপনজন বা পরিচিত বাসা, সেগুলা কি আপনার কাছে আগের মতোই ফিল হয়েছে, নাকি এখন সেখানে গেলে ডিফারেন্ট কিছু ফিল হয়? আমার নিজের যেই জগৎটা ছিল, নিজের বাসা, নিজের রুম, নিজের ফ্যামিলি, সবকিছুই আমার কাছে খুবই ইমোশনাল লাগছে এতদিন পরে মিট করার পর। বাট আমার কাছে যেই সিচুয়েশনগুলা
যেগুলো খারাপ লাগতো তখন বিফোর লিভিং দ্য কান্ট্রি, যাওয়ার পরে সেগুলো আরো বেশি ঝামেলার লাগতেছিল। যেমন প্রপার ট্রান্সপোর্টেশনের সিস্টেম না পাওয়াটা, এখানে পাবলিক ট্রান্সপোর্ট তো বাদই দিলাম, বাট উবার পাওয়াটাও খুবই ডিফিকাল্ট ছিল। আর জ্যামের মধ্যে বসে থেকে সময়গুলো যেভাবে নষ্ট হচ্ছিল, তো সবকিছু মিলায় আমার কাছে ওভারওয়েলমিং লাগতেছিল ইন আ নেগেটিভ সেন্স। যে আমার কাছে মনে হচ্ছিল যে তখন যে আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড দ্যাট আমার একটা রিটার্ন টিকিট কাটা আছে লন্ডনের জন্য, যে আমাকে এই ডিফিকাল্ট সিচুয়েশন বাংলাদেশে খুব বেশি দিনের জন্য এখানে থাকতে হচ্ছে না। আমার I'm just traveling here for a few days. এটা আমার জন্য তখন একটা ব্লেসিং মনে হচ্ছিল, যে আমাকে বেশি দিন এটা এনডিওর করতে হবে না এরকম রাস্তাঘাটের সিচুয়েশন গুলো। আর ওয়েদার কন্ডিশন খুবই ওয়ার্স হচ্ছিল তখন, পলিউশন, এয়ার পলিউশন, তো ওগুলো খুবই সিকেনিং ছিল। বাট ফ্যামিলি মিট করা সেগুলো অনেক বড় ব্যাপার ছিল। এখন আমরা দেখি যে সবার গ্রেটেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু লিভ দ্য কান্ট্রি। ইয়াং জেনারেশনের সবাই বলতেছে, ইদানিং দেখা যাচ্ছে যে সবাই দেশ ছেড়ে বিদেশে চলে আসতে চাচ্ছে বা বিভিন্ন দেশে চলে যেতে চাচ্ছে। কেন মনে হয় যে এটা কেন হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আমার নিজের যেই কারণগুলো ছিল, মোস্ট অফ দ্য পিপলের এখন সেই রিজনগুলোই তাদেরকে ইনফ্লুয়েন্স করতেছে দেশ ছাড়ার জন্য। দেশের পলিটিক্যাল সিচুয়েশন ফার্স্ট অফ অল, এখনকার যে ওয়ার্ল্ড সিচুয়েশন এটা, অ্যান্ড সবকিছু একটা টাইমলি ভাবে না হওয়া, যেহেতু আমাদের ওভার পপুলেটেড একটা সিটি, আমরা ঢাকা সিটিতে যে বড় হয়েছে, এটা এখন খুবই বাজে সিচুয়েশন, ট্রাফিকের সিচুয়েশন অ্যান্ড সবকিছু মিলায়, ওয়েদার সিচুয়েশন সবকিছু মিলায় এগুলো আর কি একটা ওয়ার্স কন্ডিশনে যাচ্ছে। অ্যান্ড জব সিচুয়েশন থেকে খুব একটা স্যাটিসফাইং এমন তারা পাচ্ছে না তাদের আফটার দে কমপ্লিট দেয়ার গ্রাজুয়েশন। তো এখানে তারা মুভ করতে চাচ্ছে ফর আ বেটার লাইফ, ফর আ বেটার ওয়েদার অফকোর্স অ্যান্ড অপরচুনিটি। অ্যান্ড এখানকার যেই আমার কাছে যেটা খুবই ভালো লাগছিল এখানে আসার পর, এয়ার কোয়ালিটিটা দেখার পর লন্ডনের, যে আমরা কোথায় কত একটা হ্যাজার্ডাস একটা সিচুয়েশনে থাকতাম বাংলাদেশে, আর এখানে আসার পর সেটা খুবই গ্রিন কালার হয়ে আছে এয়ার কোয়ালিটিটা। আমার কাছে এটা খুবই ভালো লাগতেছিল, যে না অ্যাটলিস্ট ফ্রেশ এয়ার ব্রিথ করা যাচ্ছে। আর ট্রান্সপোর্টেশন, মানে একটা রুটিন একটা লাইফ মেনটেন করে নিজের লাইফটাকে আপগ্রেড করার একটা সুযোগ থাকতেছে বিদেশে মুভ করার পরে, যেটা বাংলাদেশে নট সার্টেন। ইভেন ইফ ইউ ট্রাই ইউর বেস্ট, সবসময় সেটা হয় না, অনেক কিছু অনেকভাবে লিমিটেশন চলে আসে। আপনি তো দেশ থেকে বিভিন্ন কারণে দেশ ছেড়ে এসে এখন ভিন্ন একটা দেশে বসবাস করতেছেন, তারপরেও দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থাকে এখনো আপনাকে সেরকমই এফেক্ট করে তো দূরে থেকেও? সেটা অবশ্যই এফেক্ট করে, এবং এফেক্ট করাটাই স্বাভাবিক, কারণ আমি হচ্ছে যে ওখানে বড় হয়েছি ছোটবেলা থেকে, এবং আমি সারা জীবন ওখানেই ছিলাম। এই দেশে আসছি মাত্র 2 বছর হয়েছে। সো আমার রুটস অ্যান্ড এভরিথিং আমার বাংলাদেশেই। সো আমার ফ্যামিলি ওখানেই, অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স আর স্টিল লিভিং দেয়ার। সো আমাকে এটা কোনোভাবে ইম্প্যাক্টফুল না হলেও এখন আমার জন্য, বাট ওইটা আমার ফ্যামিলিকে এফেক্ট করতেছে, which is also affecting me. তারপর এমন তো না যে আমি ওখানে যেতে চাচ্ছি না বাংলাদেশে আর কখনো, বাট আমি যাব অবশ্যই। আমরা যেহেতু যাওয়া আসার মধ্যে আছি, অ্যান্ড আমার কান্ট্রি আমাকে যেতেই হবে, থাকতে হবে। সো এগুলো আমার জন্য চিন্তার ব্যাপার, এবং এগুলা ট্রাবলিং এট টাইমস। অ্যান্ড এইসব সিচুয়েশনে যখন আমার ফ্যামিলি সাফার করে, আমার এখানে থাকা লাগতেছে, এইসব সিচুয়েশন দেখা লাগতেছে, তখন ব্যাপারটা অনেক হেল্পলেস লাগে নিজেকে, যে আই এম নট দেয়ার উইথ দেম, লাইক দে আর নট হ্যাভিং আ বেটার লাইফ লাইক আই মেড ইট হিয়ার ইন ইউকে। আপনার কি এমন কোনো ট্রেডিশন বা প্র্যাকটিস এখনো আছে যেটা আপনার রুটস এর সাথে কানেক্টেড রাখে, যেটা আপনি বাংলাদেশ থেকে এত দূরে এসেও রেগুলারলি করেন, যেটা মনে হয় যে আপনি এখনো ওই কমিউনিটির অংশ বা আপনি কানেক্টেড কোনোভাবে, যেটা এখনো ধরে রেখেছেন এখানে এসে? আমার এখানে অনেক বাংলাদেশি ফ্রেন্ডস আছে, তাদের সাথে রেগুলারলি আমি ইন টাচ উইথ দেম। তখন আমার কাছে মনে হয় না যে আমি বিদেশে আছি বা কিছু,
কারণ আমরা যখন একসাথে থাকতেছি আমরা আমাদের লাইফ মানে বাংলাদেশে থাকার মোস্ট অফ দ্য টাইম নিয়ে বার্তা বলতেছি, অথবা আমাদের ভ্যালুস গুলা সেম আমাদের। সো আমার কাছে তখন আর মনে হয় না যে আমি কালচার থেকে দূরে আছি বা আমার ট্রেডিশন থেকে দূরে আছি। আমার এছাড়াও আমি বাংলাদেশের এদেশে যে শোগুলো হয় বাঙালি শোগুলো, ওগুলোতেও মাঝে মাঝে অ্যাটেন্ড করার ট্রাই করি। তো যখন কমিউনিটি পিপলের সাথে থাকা হয় তখন আর মনে হয় না যে আমি ডিটাচড ফ্রম মাই কান্ট্রি। বাংলাদেশি কমিউনিটিগুলোর সাথে অ্যাটাচমেন্ট কেমন, বা তারা কি আপনার বাংলাদেশি কমিউনিটির অন্যান্য মানুষদের প্রতি হেল্পফুল কিনা, আপনার কি মনে হয়? না, আমার আসলে তারা কোনো কমিউনিটির সাথে কোনো কানেকশন নাই। আমি ইভেন্ট হলে সেগুলোতে গিয়েছি অতটুকু পর্যন্তই, বাট আমার কোনো কমিউনিটির সাথে কানেকশন বিল্ড করা সেগুলো হয়ে ওঠে নাই। যেহেতু আমার এখানে অলরেডি ফ্রেন্ডস আছে, আমার তাদের সাথেই আমার রেগুলার মিট আপ হয়। তো এখানে আমার কাছে কখনো মনে হয় না যে আমি কমিউনিটির সাথে কানেক্ট হওয়াটা প্রয়োজন আমি ফিল করি নাই। আপনি তো পোস্ট গ্রাজুয়েশন করলেন এখানে, পোস্ট গ্রাজুয়েশন করার পরে আপনার লেভেলের যে জব অপরচুনিটিসগুলো আছে ওগুলা খুঁজে পাওয়ার উপায়গুলা কি, বা পাওয়ার সম্ভাবনা কেমন? একটা মানুষ যে বিদেশ থেকে এসে এখানে পড়াশোনা করেছে তাদের জন্য অপরচুনিটিসগুলা কিরকম পাওয়া যায় এখানে, যদি একটা ভালো জব বা ভালো ক্যারিয়ার করতে চায়? আমার ক্ষেত্রে সিচুয়েশনটা ছিল যে আমি বাংলাদেশে অলরেডি 5 years প্লাস জব এক্সপিরিয়েন্স নিয়ে আমি এখানে আসছিলাম। সেটা আমার দিক থেকে একটা প্লাস পয়েন্ট ছিল যে আমাকে ফ্রেশার হিসেবে কখনো কোথাও অ্যাপ্লাই করতে হয় নাই। তো আমি ফ্রেশারদের জন্য মোটামুটি একটু চ্যালেঞ্জিং আমি বলবো। তো তাদের জন্য যেই অ্যাসপেক্ট হচ্ছে তাদের যে গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলো থাকে, গ্র্যাজুয়েশনের পরে মেরিট বেস কিছু প্রোগ্রাম থাকে, ওগুলোতে অ্যাপ্লাই করাটা তাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল। তো তারা সেই সব জবগুলোতে যাওয়ার পরে অনেকগুলো ক্যারিয়ার এক্সপ্লোর করতে পারে ইন আ ইয়ার অর 2 years। তো তখন তারা চুজ করে নিতে পারে কোথায় তারা দে ফিল মোর সুইটেবল। তো এটা একটা ভালো অপরচুনিটি, যদি ভালো রেজাল্ট করতে পারে তাহলে গ্র্যাজুয়েশন প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে থাকা। অ্যান্ড তারপর নিজের যেই টাইপের জব বা প্রফেশনে যেতে চায় সেই টাইপের কমিউনিটিগুলোতে অ্যাড হওয়া এবং সেই কমিউনিটিগুলোর খোঁজ খবর রাখা, কখন কোথায় তাদের ইভেন্ট হচ্ছে এবং সেগুলোতে জয়েন করা, মোস্টলি নেটওয়ার্ক বিল্ড করা উইদিন দ্যাট কমিউনিটি যারা অলরেডি সেই জবগুলোতে আছে। তো তাদের সাথে কানেকশন বিল্ড করা এবং তাদেরকে অবশ্যই জানানো নিজের সিচুয়েশনটা যে এরকম জব খুঁজতেছি এবং ইফ দে হ্যাভ এনি ওপেনিং অর নট। তো এই কমিউনিকেশন গুলোর জন্য সবসময় আমি যেটা করতাম যে আমি সবসময় খোঁজ রাখতাম, কিছু গ্রুপস আছে মিট আপ অ্যান্ড ইভেন্ট ব্রাইট, সেগুলোতে আমি খুঁজতাম যে টেক ইভেন্টস গুলা কখন কোথায় হচ্ছে। তো আমি মোস্ট অফ দ্য ইভেন্টসে যাওয়ার ট্রাই করতাম অ্যান্ড সেখান থেকে অনেক বড় একটা কমিউনিটি সাথে কানেক্ট হতে পারছিলাম আমার জব রিলেটেড যেটাই আমি ক্যারিয়ার বিল্ড করতেছিলাম। তো সেভাবেই কমিউনিটির সাথে কানেকশন গ্রো করতে থাকলো অ্যান্ড সেখান থেকে মোটামুটি এখন আমি বলা যায় কমিউনিটির একটা বড় অংশই হতে পারছি। অ্যান্ড সো যেটা আর কি করতে হবে যে নিজের কমিউনিটি খুঁজে বের করতে হবে। আর কেউ যদি শিওর নাও থাকে সে কোন টাইপস অফ জবে যেতে চায়, জাস্ট কিপ এক্সপ্লোরিং। এখানে লন্ডনে অনেক রকমের ইভেন্টস হয় অ্যান্ড কিছু জব ক্যারিয়ার রিলেটেড ফেয়ার হয়, তো ওইগুলাতেও যাওয়া যেগুলো খুবই হেল্পফুল হয়। তো অনেক রকমের জব থাকে যেগুলো আমরা হয়তো বা জানিও না, তো তখন সেগুলো এক্সপ্লোর করার সুযোগ থাকে যে এন্ড সেভাবে নিজেকে বিল্ড আপ করার সুযোগ থাকে। তো আপনার ক্ষেত্রে আপনার ডিজায়ার্ড প্রফেশনের কমিউনিটির সাথে নেটওয়ার্কিংটা হেল্পফুল হয়েছিল জব পাওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই। এখন হচ্ছে যে সেখান থেকে আমি আরেকজনের সাথে মিট করছিলাম এরকম একটা ইভেন্ট থেকে। তারপর আমি এখন যেই কোম্পানিতে আছি সেই কোম্পানির ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না, কারণ আমি চিন্তা মনে এই কোম্পানিকে, কিন্তু সেই ইভেন্ট থেকে আমি জানতে পারলাম এই নামের একটা কোম্পানি এক্সিস্ট করে। তারপর আমি তাদের লাইক লিঙ্কডইন জব পোর্টালে খোঁজা শুরু করলাম কোনো ওপেনিং আছে কিনা। সো কি কি কোম্পানি আছে এবং কোথায় আমাদের অ্যাপ্লাই করতে হবে সেগুলা
আমরা জানিও না কোন কোন কোম্পানি এখন এক্সিস্ট করে বা আমাদের জন্য হেল্পফুল হবে। সো সেগুলো জানার জন্য হলেও অ্যাটলিস্ট লাইক কিপ জয়নিং দ্য ইভেন্টস অ্যান্ড গ্রো ইয়োর নেটওয়ার্ক অ্যান্ড টক টু পিপল, মিট উইথ পিপল। আপনি বিদেশ আসার পরে বা একা থাকার পরে, বিদেশ থাকা শুরুর পরে আপনি কি কি নতুন স্কিল অ্যাকোয়ার করেছেন যেটা আপনার আগে ছিল না? হ্যাঁ, অনেক কিছুই অ্যাকোয়ার করা লাগছে। স্কিলস যেমন আমার রান্না করাটা আমার কাছে খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। যখন আমি শুরু করছি তখনকার যে ছবিগুলো দেখে এবং এখন 2 years পরে আমার কাছে আমি যেরকম সিচুয়েশনে আছি রান্না বান্না নিয়ে, নট দ্যাট গুড বাট অলসো আমার কাছে সারপ্রাইজিংলি গুড মনে হয় যে আমি একটা স্কিল নিউ ডেভেলপ করতে পারছি। অ্যান্ড অলসো এখানে নিজের হেলদি একটা লাইফ মেনটেন করাটা খুবই ইজি। তো ফুড হ্যাবিটটাও মোটামুটি একটা হেলদি স্টাইলে আনার চেষ্টা করছি। অ্যান্ড এখানে আরেকটা স্কিল অ্যাকোয়ার করতে পারছি, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশে তো এটা কখনো চিন্তা করতে পারিনি যে রাস্তায় দৌড়াবো। তো দৌড়ানোটার প্র্যাকটিস শুরু করতে পারছি এখানে, যেটা খুবই কমফোর্টেবলি করা যায় দেশে। অ্যান্ড রাস্তায় বের হলেই দেখা যায় 1-2জন দৌড়াচ্ছেই। সো ইটস ভেরি কমফোর্টেবল হিয়ার। অ্যান্ড আমি অতটা কমিউনিকেটিভ ছিলাম না দেশে, কিন্তু এখানে যেহেতু নেটওয়ার্ক বিল্ড করতে হবে ফ্রম স্ক্র্যাচ, আই জাস্ট হ্যাড টু প্র্যাকটিস দ্যাট অ্যাজ ওয়েল। তো আমি ইভেন্টে গিয়েছি, শো আপ করছি to people and then approach them by myself. তো ওইখান থেকে কমিউনিকেশন স্কিলটা আস্তে আস্তে একটু বাড়ানোর চেষ্টা করছি। দেশ থাকায় আপনার কোন অ্যাসপেক্টটা মনে হচ্ছে সবচেয়ে বেশি রিওয়ার্ডিং ছিল আপনার জন্য, এবং আপনার বিদেশে এসে আপনার দেশের প্রতি বা পৃথিবীর প্রতি দৃষ্টিকোণ কতটা চেঞ্জ হয়েছে বা কতটা ব্রডেন হয়েছে, বা কিভাবে কোন কোন দিকগুলো চেঞ্জ হয়েছে? এটা হ্যাঁ খুবই 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 বড় একটা প্রশ্ন। হ্যাঁ, বাংলাদেশে থাকতে আমার কাছে মনে হয়তো যে লাইক নিজের দেশের মানুষজন সবাই মোস্টলি আমরা বাংলাদেশি মানুষই দেখতে পেয়েছি বাংলাদেশের মধ্যে। আমাদের খুব একটা সুযোগ হয় নাই বিভিন্ন দেশের কালচারের সাথে মেশার, বাট এই দেশে আসার পরে অনেক কালচারের মানুষের সাথে কমিউনিকেশন করার সুযোগ হয়েছে। এবং লাইক আমরা যেমন বাংলাদেশে অনেকে জন্মানোর পরে আমরা জাস্ট দেশেই থাকি, আমাদের চিন্তা ভাবনা দেশকেন্দ্রিকই হয়ে থাকে। আমাদের সবকিছু আমরা দেশের মধ্যে একটা লিমিটেড একটা বক্সের মধ্যে রেখে দেশকে কেন্দ্র করেই চিন্তা ভাবনা করি মোস্টলি। কিন্তু আমি এখানে আসার পর যেটা দেখলাম এবং আমার কাছে যেটা একটু সারপ্রাইজিং লাগছে যে এই দেশের সবাই যে একই জায়গা থেকেই পুরাটা জীবন পার করে দিচ্ছে এরকম না। যে যারা অনেক মানুষ আছে যে আমি শুনছি ইউরোপে থাকছে, বড় হয়েছে, দেন লাইক মাল্টিপল কান্ট্রিজে বড় হয়েছে, অ্যান্ড দেন এখন আবার জব করতেছে আরেকটা কান্ট্রিতে। তো এই ব্যাপারগুলা খুবই নর্মাল। হ্যাঁ, তো ওদের কাছে এটা খুবই নর্মাল যে এক এক জায়গায় থাকতেছে, ফ্যামিলি এক জায়গায়, তারা স্টাডি করতেছে এক জায়গায়, তারপর আবার জবের জন্য যাচ্ছে আরেক জায়গায়। তাদের হয়তো বা ভিসা ইস্যুস নাই, এটার জন্য তারা হয়তো বা এটা নিয়ে অতটা বদারও করতে হয় নাই তাদের জীবনে। বাট তারা যেভাবে লাইফটা লিড করতেছে, তাদের যেখানে খুশি সেখানে তারা অপরচুনিটিস খুঁজে বের করে যেতে পারতেছে, যেটা আমাদের জন্য একটা খুবই ডিফিকাল্ট চিন্তা করাটা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে। কিন্তু তাদের কাছে তারা হচ্ছে যে পুরা বিশ্বই তাদের কাছে একটা অপরচুনিটি। তো বাংলাদেশে থাকার সময় আমরা চিন্তা করলে আমাদের চিন্তা ভাবনা সবসময় মোস্ট অফ দ্য টাইম দেখা যেত ঢাকা কেন্দ্রিক, ঢাকার মানুষজন ঢাকাকে কেন্দ্র করেই সবকিছু চিন্তা করতেছে, নট ইভেন যে অন্য সিটিতে মুভ করা বা কিছু। এই ব্যাপারটা আমার কাছে সারপ্রাইজিং ছিল যে হাউ ওপেন দে আর অ্যাবাউট লাইক মুভিং এনিওয়্যার টু মেক আ বেটার লাইফ। বিদেশে আসার পর কোন জিনিসটা আপনার কাছে মনে হচ্ছে যে বিদেশে আসা এই জিনিসটা আমার কাছে রিওয়ার্ডিং বা সার্থক? অলমোস্ট এভরিথিং। বিদেশে আসার পরে এদেশের এয়ার কোয়ালিটিটা আমার কাছে অনেক রিওয়ার্ডিং ছিল। লাইক আমি ফ্রেশ এয়ার নিতে পারতেছি, এখানকার রাস্তায় দৌড়াতে পারতেছি যখন খুশি তখন। তারপর আমাকে চিন্তা করতে হচ্ছে না আমি বাসায় আসতে পারবো কিভাবে, মানে কোনো ট্রাবল ফেস করবো কিনা রাতের বেলা। এই সিচুয়েশন গুলা, আমি যদি রাতের বেলা ভোরবেলা জিমে যেতে চাই, আমি জিমে যেতে পারতেছি। তো ব্যাপারগুলা whatever I want to do, there is no limitation of doing it here. মোটামুটি সবকিছুই স্মুথলি করা যাচ্ছে। অ্যান্ড অলসো এখানকার খাবার দাবার একটা হেলদি লাইফস্টাইল করার জন্য অনেক কনভিনিয়েন্ট।
বিদেশ জীবন নিয়ে বাংলাদেশের মানুষের মিসকনসেপশন থাকে। আপনার কাছে কি মনে হয় যে আপনার নিজের বা আপনার পরিচিত জনদের এমন কি মিসকনসেপশন ছিল বিদেশ নিয়ে, যেটা এখানে এসে আপনার দূর হয়েছে? যেটা আপনি শুনেছিলেন যে বিদেশ গেলে এরকম হয় বা বিদেশে মানুষ এরকম থাকে বা এরকম করে। কিন্তু এসে দেখেছেন যে আসলে এমন কিছুই না বা উল্টোটা। তাদের আমি অনেককেই শুনতাম বলতো যে ব্রিটিশ মানুষের জন্য অনেক রেসিস্ট হয়, এই দেশের মানুষ অনেক রেসিস্ট হবে, আমাদের স্কিন কালার দেখলে আমাদেরকে অনেক অনেক কিছু অনেক ট্রাবল ফেস করা লাগবে। এটা হ্যাঁ অনেকেই বলতো। এবং আর ইভেন আমি যখন বাংলাদেশি এখানে যে এরিয়াতে বাংলাদেশি মানুষরা থাকে সেই এরিয়াতে বাসা না নিয়ে আমি যখন একটু নর্থ পার্টের দিকে, লন্ডন নর্থের দিকে আমি বাসা নিলাম, তখন এটা আমাকে আরো শুনতে হয়েছে যে এখানে তো বাংলাদেশি কোনো কমিউনিটি নেই, কিভাবে তুমি সাপোর্ট পাবা, এখানে সবাই তো দেখা গেছে ইউরোপিয়ান অথবা অন্য দেশের, তো এটা খুবই ডিফিকাল্ট হবে। বাট আমার কাছে এখন পর্যন্ত কোনো রকমের কোনো ডিফিকাল্টি ফেস করা লাগে নাই। হ্যাঁ হয়তো বা এখানে আমার দেশের খাবার দাবারের অতটা অ্যাভেলেবিলিটি নাই, বাট অন্য যে কোনো কিছু সবকিছুই আছে। আর হচ্ছে যে মানুষজনের ব্যাপার যদি বলি, কারোর কাছ থেকে কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত পাইনি আমি। অ্যান্ড দ্যাট আমি এটাও বিশ্বাস করি, এটা টোটালি ডিপেন্ডস অন ইউ। আপনি যদি বিশ্বাস রাখেন যে আপনার সাথে সে ফ্রেন্ডলি ভাবে লাইক ধরেই রাখেন যে সবাই রেসিজম দেখাবে, তখন ব্যাপারটা একদম এরকম কোনো সিচুয়েশন আমার কাছে ফেস করা লাগে নাই। বিদেশে আসার পরে আপনার দেশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পরিচিত জনদের সাথে আপনার কমিউনিকেশন ধরে রাখা কি ডিফিকাল্ট মনে হয় না? কিভাবে এটা হ্যান্ডেল করেন বা কিভাবে ম্যানেজ করেন? আচ্ছা হ্যাঁ, এটা একটা প্রবলেম হয়ে যায় যেহেতু আমাদের টাইম জোন ডিফারেন্সটা আছে এক্ষেত্রে। অ্যান্ড সবসময় একই টাইমে তারা যখন অ্যাভেলেবল থাকতেছে হয়তো তখন আমি জব কন্টিনিউ করতেছি, অ্যান্ড তখন এই সিচুয়েশন গুলো আর কি মেনটেন করে তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট টাইম জোন ইস্যু ছাড়া আর কোনো ইস্যু তেমন ব্যারিয়ার না, যেহেতু লাইক বাংলাদেশে থাকতেও একই সিচুয়েশনই ছিল, সবাই নিজেদের লাইফ নিয়ে বিজি ছিল, সবারই জব থাকে, সো এইসব চিন্তা ভাবনা করেই কমিউনিকেশন করতে হয়। সো ইটস কাইন্ড অফ সিমিলার, জাস্ট টাইম জোনটা ডিফারেন্স। তাই আমারও তাই মনে হয় যে এখানেও আমরা যারা আছি পরিচিত যা ফ্রেন্ডস আছে তাদের সাথেও আমরা রেগুলার দেখা করতে পারি না, কারণ সবাই ব্যস্ত থাকে বিভিন্ন সময়, বিভিন্ন জন ফ্রি থাকে, তো সময় হয়ে ওঠে না। তো দেখা যায় অনেক দিন পর পর এক একজনের সাথে দেখা হয়। হ্যাঁ, মেসেজ বা ফোনে কন্ট্যাক্ট করা যায় কিন্তু দেখা হয়ে ওঠে না। আমার আরেকটা প্রশ্ন হলো, যারা নতুন পড়াশোনা করতে বা চাকরির জন্য ইউকেতে আসতে চাচ্ছে বা বিদেশে অন্য কোনো দেশে মুভ করতে যাচ্ছে, তাদের জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা? চাচ্ছে যারা চাচ্ছে তাদের আরো দে হ্যাভ টু মেক ইট হ্যাপেন। যে অনেকে লাইক ভয় থাকে যে কি হবে, মানে এই দেশের কালচারাল ডিফারেন্স এসব নিয়ে যারা ভয় থাকে তাদেরকে এইসব নিয়ে চিন্তা ভাবনা না করে আই উড সে যে জাস্ট লাইক ফেস ইট বাই ইয়োরসেলফ, তখন এগুলো তেমন কিছুই মনে হয় না। এখানে এই দেশটা এমন না যে জাস্ট একটা দুইটা কালচারের মানুষজন এখানে আসছে, তো এগুলো ডাইভার্স কান্ট্রি, এখানে অনেক দেশের মানুষ, অনেক রকমের মানুষ আছে, কেউ কোনো একটা স্পেসিফিক কালচার এখানে নাই, এখানে লাইক মাল্টি কালচারাল পিপল। সো আপনার ওগুলো কোনো ম্যাটারই করে না, সবাই সবার কালচার মেনটেন করেই চলতে পারে মোটামুটি। অ্যান্ড ওয়েলকামিং অ্যাজ ওয়েল, এই সব কান্ট্রিগুলোতে তারা সবগুলো ডাইভার্সিটি ওয়েলকাম করে সব সিচুয়েশনেই। তাদের কি কোনো প্রিপারেশন এক্সট্রা কোনো রকম মেন্টালিটি সেট করে আসা দরকার এখানে আসার আগে? প্রিপারেশনের ব্যাপারটা হচ্ছে যে একটুখানি সেভিংস রেখে আসাটা, যে আমাদের হয়তো বা অনেকে এক্সপেক্ট করে যে যেই জব পেয়ে যাবে, এটা একটা এক্সপেকটেশনটা যখন মিট হয় না তখন অনেক ফ্রাস্ট্রেশনে চলে যায়। তো এটা মাথায় রেখে আসা উচিত যে অ্যাটলিস্ট কয়েক মান্থের সেভিংসটা যেন নিয়ে আসা হয়, যেন আমাদের জব সার্চ করার টাইমটা রেখে একটা টাইম পাওয়া যায় যে লাইক আমার চিন্তা করতে হবে না যে এখনই জব করতে হবে, এই ব্যাপারটা যেন মাথায় না থাকে, কারণ এটা একটু কাইন্ড অফ ডিফিকাল্ট। সো এই প্রিপারেশন গুলো নিয়ে আসা অ্যান্ড কিছুটা পড়াশোনা করে আসা যে এখানকার
লাইক মানুষজন কিভাবে লাইফ লিড করতেছে এগুলো একটু কমিউনিটিগুলা গ্রুপগুলাতে দেখে আসা, সো দ্যাট কোনো সারপ্রাইজিং সিচুয়েশনে পড়া না লাগে যে কিরকম জব এখানে করতে হতে পারে ইনিশিয়ালি। এটাও একটা ফ্যাক্টর। সবসময় বাংলাদেশে আমরা যে প্রপার জব সিচুয়েশন থেকে আসছি সেটা ইনিশিয়ালি সেটা নাও পাওয়া যেতে পারে। সো কিছু রেস্টুরেন্ট জব, ক্যাফে জব এগুলা করতে হতে পারে, এইসব কিছু মাথায় রেখে আসা উচিত। অ্যান্ড দেন আই থিঙ্ক এটা একটু লাইক ইজিয়ার করে দেবে একজন পার্সনকে ডিফিকাল্টিস গুলা ফেস করাটা। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, সেটা হলো যে আপনি যখন দেশে ছিলেন, কোন বিদেশ নিয়ে আপনার কিছু পারসেপশন ছিল, কিছু চিন্তা ভাবনা ছিল, আপনি ভেবেছিলেন যে বিদেশে আসলে এই হবে সেই হবে, বা বিদেশ নিয়ে আপনার কিছু স্বপ্ন ছিল, তো এখন বিদেশে আছেন বেশ কিছুদিন ধরে, তো আপনার কাছে কি মনে হয় যে আপনার সেই স্বপ্নগুলো সত্যি, বা আর ইউ লিভিং দ্য ড্রিম অ্যাব্রড, দ্য ড্রিম ইউ হ্যাড? মোটামুটি যেই স্বপ্নগুলো ছিল মোটামুটি সবই রিয়েলিস্টিক স্বপ্নই ছিল। আমার মনে হয় না আমি রিয়েলিটির বাইরে কোনো স্বপ্ন দেখে আসছি। এখানে সবকিছু নিয়ে আমি প্রিপেয়ার্ড হয়েই আসছিলাম যে কিরকম আমার জন্য পসিবল, এবং এখানকার সিচুয়েশন জানতাম যে একটু এক্সপেন্সিভ, বাট কিরকম এক্সপেন্সিভ সেটা এখানে আসার পরে হয়তো বা একটু বেশি লাগছে, যেমন হাউজিং অ্যাকোমোডেশন এগুলো ব্যাপারগুলো। তো বাংলাদেশে থাকতে হয়তো ভাবছিলাম যে নিজে একটা বাসা নিয়ে থেকে যাওয়া যাবে এরকম একটা সিচুয়েশন, বাট এখানে মোটামুটি দ্যাটস বিট ডিফিকাল্ট স্টুডেন্টের জন্য সেরকম সিচুয়েশনে থাকাটা। তো এইগুলো আর কি তখন একটু শকিং ছিল, বাট ইভেনচুয়ালি লাইক এখন মনে হয় যে মোটামুটি লিভিং the better life of course than I had in my country. So সেগুলা চিন্তা করলে I would say I'm happy here, and I don't know if it's the living the dream or not, but আমার কাছে এটাই realistic একটা life লাগতেছে, not dreaming something exceptional things যেটা আর কি possible না বা এরকম কিছু, but yeah I'm happy. ধন্যবাদ ফাতেমা আমাদের সময় দেওয়ার জন্য, ব্যস্ততম সময় থেকে আমাদের শোতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি মনে হয় কিছু উত্তর খুব ইলাবোরেট করে ফেলছি, and this is my first time joining in a podcast as well, so আমার answer গুলো হয়তো structured ওয়েতেও ছিল না, but apologies for that. I tried my best to convey the message, and thank you. ধন্যবাদ লিসেনার্স আমাদের পডকাস্ট লাইফ অ্যাব্রড শোনার জন্য। আগামীতে আরও কথা হবে অন্য কোনো প্রবাসীর সাথে, যিনি স্বপ্নের খোঁজে পাড়ি দিয়েছেন দেশ থেকে দেশ, নদী থেকে মহাসমুদ্র। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন আমাদের পডকাস্ট লাইফ অ্যাব্রড।